হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা মেয়েরা জীবনে চলার পথে অনেক কিছু ফেস করি। বিশেষ করে রাস্তাঘাটে চলার সময় সেখানে খুব খুব একটা অস্বস্তিকর পরিবেশ মাঝে মধ্যেই আমরা মেয়েরা পেয়ে থাকি। আমার জীবনের একটা সত্য ঘটনা, একদম সত্য, যেমন চন্দ্র সূর্য যেমন সত্য, এই ঘটনাটাও ঠিক ততটাই সত্য। তখন আমি গ্র্যাজুয়েশন করছি, ডিগ্রি কোর্সে পড়ি, দেশবন্ধু কলেজে পড়তাম। আমার একটা সাবজেক্ট মিউজিক ছিল, হ্যাঁ। তা সেই মিউজিক পড়ার জন্য আমি বেঙ্গল মিউজিক কলেজে যেতাম। বেঙ্গল মিউজিক কলেজে ওই একটা সাবজেক্ট, মানে আমার ডিগ্রি কোর্সে একটা সাবজেক্টই মিউজিক ছিল। তার জন্য ওইটা পড়ার জন্য, ওই সাবজেক্টটা পড়ার জন্য আমাদেরকে যেতে হতো বেঙ্গল মিউজিক কলেজ, যেটা দক্ষিণাপন, হ্যাঁ, ওই যাদবপুর, ওখান থেকে যেতে হয় দক্ষিণাপনে, ওখানে ঢাকুরিয়া, ওই ঢাকুরিয়া ব্রিজের ওখানে আমার ওই কলেজটা ছিল। ঢাকুরিয়া ব্রিজের রেল লাইন টপকে যেতে হয়। তা ওইখানে আমি ডিগ্রি কোর্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েছি। কিন্তু ওই মানে দারুণ সুন্দর গানের পরিবেশ, মানে একটা সাবজেক্ট মিউজিক ছিল, তো ওখানে প্রচুর মেয়েরা, ওই কারণ এটা তো ডিগ্রি কোর্সের একটা অংশ, মানে একটা সাবজেক্ট, তো আমাকে ওখানে ওই সাবজেক্টটা পড়ার জন্য আমাকে টিচারের কাছে যেতে হতো। আমি একটা জিনিস, যখনই কথা বলতে আসি না, সারা মুখ টুক সব চুলকাতে শুরু করে আমার, মানে একটা আশ্চর্য রকম, মানে কি বলবো আর, ছাড়ুন, লিভ ইট। আসল কথাতে আসছি, মানে কি চুলকাচ্ছে ভ্রুটা এখন আমার, ওফ ভগবান, বলছে ভ্রু দুটো ক্ষয়ে পড়বে, এত চুল করছে। যাই হোক, সমস্ত নাক মুখ চুলকাতে থাকে আমার যখনই কথা বলতে আসি। মানে অসহ্য, মানে এটা ডিস্টার্বিং, বুঝলেন তো, আপনা থেকে, মানে নেগেটিভ এনার্জি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, কিন্তু আমিও দমবো না। যতই আমাকে কেউ সাহায্য করুক, কেউ পাশে থাকুক না থাকুক, আপনারা তো থাকবেন। যদি কেউ কি বলে একটা গান আছে না, যদি কেউ ডাক শুনে তো না আসে তবে একলা চলো রে, ওরমই আমি একলাই চলবো, কিন্তু আপনারা পাশে থাকুন। আমি সবসময় ডিসকারেজ শুনি সবার কাছ থেকে, তো এর জন্য এন্থু হারিয়ে ফেলছি। যাই হোক, আসল কথায় আসি। এবার একটা সাবজেক্ট আমার মিউজিক ছিল, তার জন্য আমাকে, যেহেতু আমি উচ্চাঙ্গ সঙ্গীত নিয়েছিলাম, হ্যাঁ, এইবার আমার একটা সাবজেক্ট তো মিউজিক ছিল, কিন্তু সেটা উচ্চাঙ্গ সঙ্গীত ছিল। তার জন্য আমাকে তবলাতে সঙ্গত করার জন্য আমার টিচারের দরকার। তা ওই বেঙ্গল মিউজিক কলেজেরই একজন টিচার ছিলেন, সুবীর নন্দী আর সুদীপ নন্দী। সুবীর নন্দী যেটা পড়ে আসছি, আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন সুবীর নন্দীর কাছে ক্লাস করতাম। কিন্তু ওই সুদীপ নন্দী, যে আমাদের বেঙ্গল মিউজিক কলেজের টিচার, এখন তো এক্স হয়ে গেছে, এখন হয়তো বেঁচে আছে কি না আমি বলতে পারবো না, বা বেঁচে থাকলেও কেমন আছেন বলতে পারবো না। না, ওনার সবসময় জ্বর জ্বালা উঠতো, মানে ছাত্রীদের দেখলেই, একটু সুন্দরী ছাত্রী দেখলে তো কথাই ছিল না, ওনার সবসময় জ্বর জ্বালা হতো। যাই হোক, পরে আসছি কথাতে। এইবার উনি কি করেছেন, ওই ওনার কাছে তো আমি তবলার সঙ্গত নিতে যেতাম। সেটা হচ্ছে মনীন্দ্রচন্দ্র কলেজ আছে না, ইসেতে, এই যে, আরে বলুন না, ভুলেই যাচ্ছি আমি, শ্যামবাজার, পাঁচমাথার মোড়, ওখান থেকে মেট্রো করে যেতাম সাইড দিয়ে, ওখানে মনীন্দ্রচন্দ্র কলেজ, তার সাইড দিয়ে গিয়ে উনার বাড়ি একটা গলির মধ্যে, তো সেখানে আমি ক্লাস করতে যেতাম। কি বলবো মাইরি, আর কিছু বলার নেই। প্রতি সোমবার আমি ক্লাস করতে যেতাম। এবার উনি না, ঘর ভর্তি মেয়েরা, ছেলেদেরকে শেখাতেন না, দু একজন ছেলে ছিল, তাকে তবলা সঙ্গত দিতেন, তবলা শেখাতেন ওদের, আর আমাদের শুধু সঙ্গত করতেন গানে। এবার উনি মানে একটা বলতেও আমার খারাপ লাগে, আমি একবার দুবার যখন মানে সরগরম হয়ে গেছি, মানে রোজই প্রত্যেক সোমবারই যেতাম,
একবার দুবার যখন দেখতাম যে কেউ নেই, তখন উনি না আমার কাছে, ধরুন হারমোনিয়ামটা সামনে, তো আমি এই সাইডে বসে আছি, উনি ওই দিকে বসে আছেন, মানে এখানে আমি, তার মাঝখানে হারমোনিয়াম, তারপরে সাইডে আবার ওই ওই সাইডে উনি। এবার উনি দুটো হাত দিয়ে, এই ধরুন এই যে এই এই একটা, এই হাতটাকে ঠিক এরম বেসিসে, আরেকটা হাত এরম বেসিসে ক্রস মতন করে, ঠিক উনার যে মেন পয়েন্ট, উনার যে মেন পয়েন্ট, আমাকে বলছে কি উনি, মা কালীর দিবি, বিশ্বাস করুন একটুও মিথ্যে বলছি না, ওখানটায় ঠিক ক্রস করে ওখানটা দেখি বলতেন কি, সুরটা এইখান থেকে উঠছে, কোনো হেজিটেশন করবে না, হ্যাঁ, সুর সবসময় এইখান থেকে, গানটা এইখান থেকে ওঠে বলে, ওই নিচে আপনার মানে ওনার যে মেন পয়েন্ট, সেখানে ক্রস এই দিকে আর এইদিকে ক্রস করে, দুটো হাত ক্রস করে এরম এরম করে, এখানে একটা, আমি তো মোবাইলটা ধরে আছি তাই বলতে পারছি না, দুটো হাত, একটা হাত এরকম আর একটা হাত এইরকম, দুটো হাত আর কি, ধরুন এই আমার এটা বাহাত, তো বাহাতটা এরকম করেছে, আবার ডান দিকে হাতটাও এরকম করেছে, মানে দুটো এরকম একটা ভিয়ের মতন শেপ ধরেছে, সেরম করে উনি ঠিক ওনার যে আসল মেন পয়েন্টে ওখানে দেখিয়ে বলতেন কি, এইখান থেকে সুরটা উঠছে, তো এইখান থেকে এইভাবে গাইবে, হ্যাঁ, এইখান থেকে হেজিটেশন করলে চলবে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমি তাকাতামই না ওনার দিকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে কি করেছে, আর আরেকদিন গেছি, এখন তো আমি একটু মোটা টোটা হয়ে গেছি, আগে দারুণ ছিলাম দেখতে, গায়ের রঙও অনেক বেশি ফর্সা ছিল, আর রোগা রোগাও ছিল, রোগা আমি কোনো দিনই না, স্বাস্থ্যবতী চিরকালই, তবে মোটা ছিলাম না, এখন তো বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আগে তো এত মোটা ছিলাম না, যখন নাকি ডিগ্রি কোর্সে পড়ি তখন রীতিমতন সুন্দর। আর আমার তো লাভ ম্যারেজ, মানে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব আমার ইচ্ছাই ছিল না, আমি লাভ ম্যারেজ করেছি, যাই হোক। আর ওই লাভ ম্যারেজটা ওই ওখান থেকেই হয়েছে, আমার যে হাজব্যান্ড ওনার কাছেই তবলা শিখতেন, হ্যাঁ, ও আমার বড় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং তখন পড়তেন উনি, ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর ওখান থেকে ক্লাস করতে ওই টিচার কাছে যেতেন। তা একদিন কি হয়েছে, আমি গেছি টিচারের কাছে, নক নক, দরজা ঠক ঠক করেছি, আর একতলা পুরোনো দিনের বাড়ি, তো অনেক পুরোনো দিনের বাড়ি, মানে শ্যামবাজারে সমস্ত 200-250 বছরের পুরনো পুরনো বাড়ি, তা গলির মধ্যে দিয়ে উনার বাড়ির দরজাটা, মেন দরজাটা খিড়কি, সেটাও খুলে একটা সরু গলি মতন, তার মধ্যে চাতাল, চাতালের পর একটা বাথরুম, বাথরুমের সাথে লাগোয়া উনার ঘর, হ্যাঁ, কিন্তু ঘরটা খুব একটা বড় না, ধরুন 10x12 একটা ঘর হবে, তার সাথে একদম অ্যাটাচ করা বাথরুম, কিন্তু ওটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, একতলায়। এবার কী হচ্ছে শুনুন, এইবার হচ্ছে আসল পয়েন্ট, অবস্থাটা শুধু শুনুন। আমি স্যারের কাছে গেলাম সোমবার দিন, হ্যাঁ, দরজার নক করেছি, নক নক, এবার কে, সীমা এসছো, হ্যাঁ বসো, ওমা দেখুন, এই তো ঘর, তো ঘরের এই ঘরের সাইডেই হচ্ছে এরকম বাথরুম, মানে ঘর এরকম 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 বাথরুম কিন্তু লাগোয়া, মানে ঘর আর এই বাথরুম আর এই ঘর, মানে এই বাথরুম আর এই ঘর। আমাকে না ফট করে, মানে আমি তো ঘরের দিকে এইদিকে ঘুরে দাঁড়িয়ে আছি, মানে এইদিকে দাঁড়িয়ে আছি, ওই দিকে দেখি কি একটা কে দরজাটা খুললো, ফসা মতন কে, পুরো উলঙ্গ, গায়ে একটা জামা নেই, কিচ্ছু নেই, আমাকে বললো বসো। আর কী হলো, স্যার তো ঘরে থাকে, মানে আমি এক ঝলক শুধু দরজাটা, আবার বাথরুমের দরজাটা বন্ধ করে দিল, মানে উনি ওই রকম উলঙ্গ হয়ে আমাকে বলছেন যে ঘরে বসো, মানে আমি না প্রথমে হকচকিয়ে গেছি, আছি কী হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। ওনার ঘরের দরজাটা বন্ধ ছিল, মানে ভেজানো ছিল আর কি, ঘরে কেউ ছিল না, ওনার বাচ্চা কাচ্চা হয়নি, হ্যাঁ, উনি আর ওনার ওয়াইফই থাকতো ওই ঘরে, বেশিরভাগ সময় ওয়াইফ বাপের বাড়িতে থাকতো, উনি মনে হয়, মানে যখন আমি সমাধিয়ে ক্লাস করতে যেতাম ওনার ওয়াইফকে খুব কমই দেখতামই না বলতে গেলে। এবার কী হয়েছে রগরটা শুনুন, এবার যেই নাকি আমি দরজাটা খুলে ঢুকেছি, বসেছি, তখন দেখি বাথরুমের দরজাটা খুলে একটা পায়জামা মতন পরে, একটা গেঞ্জি মতন পরে, মাথা পুষতে পুষতে আসছে। আমি মনে মনে করলাম, আরে তার মানে স্যারই এরকম ল্যাংটো হয়ে দরজাটা খুলে আমাকে এরকম করে, তার মানে উনি এরকম করে, আমি না মানে মাথাটা আমার ঘুরছে মন করে, হ্যাঁ কিছু বললাম না। হ্যাঁ, সেদিনকে আমার কর্তার ওখান থেকে আমার সাথে লাভ ম্যারেজ হচ্ছে, আর এই টিচারের এই অসভ্যতার জন্যেই আরও হয়েছে। তা আমি সেদিনকে অতটা বেশি করলাম না, গান করেছি।
আর হেজিটেশন করবে না, হেজিটেশন করবে না, টিচার কিন্তু বলে যাচ্ছে আমাকে কেউ ওই সামনে। আমি বললাম না না, মানে শিক্ষক আর প্রথমে বাবা মা জন্ম দেয়, সেকেন্ড জন্ম শিক্ষক দেন। শিক্ষক মানে গুরু, তার কাছে কেন কিসের হেজিটেশন। চোখটা নিচু করে আমি একথা বলেছি। এবার রগরটা শুনুন। এই হয়ে গেল, পরের সোমবার আমি গেছি। পরের সোমবার কিন্তু এই কথাটা আমি আমার যে হাজব্যান্ডকে, তখন তো আমার এমনি জাস্ট চেনাশোনা, ও তো বাচ্চা ছেলে, আমারই বয়সী। তো এবার ও তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, হ্যাঁ, একদম আমারই বয়সী, আমার থেকে 2 মাসের বড় মোটে আমার বর, খুবই বাচ্চা। যাই হোক, মানে সেম আমারই বয়সী, আমার থেকে 2 মাসের বড়। হ্যাঁ, আমার জন্ম হচ্ছে মেতে, ওর জন্ম ফেব্রুয়ারিতে, এতটুকু ছোটো বড়। যাই হোক, ও তখন ইঞ্জিনিয়ারিং পড়ে। তো ওকে আমি বললাম কি, স্যার মনে হলো এরকম করেছে, পরের সোমবার একটা কাজ করব, তুমি একটুখানি মনীন্দ্রচন্দ্র কলেজের সামনেই তো মেট্রো স্টেশন, তুমি একটু স্টেশনে দাঁড়াবে, আমরা দুজনে একসাথে যাব। তখন কিন্তু ওর সাথে কোনো আমার লাভ ফাভ এসব কিচ্ছু হয়নি, মানে ও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। ও তবলা শিখতো, আমি ও তবলা শিখতো আমার বর তখন, আর আমি ওনার কাছে গানের সঙ্গত নিতাম। এবার মনীন্দ্র কলেজে বলে তুমি দাঁড়াবে, আমি তারপরে একসাথে আমরা চলে আসবো। ও বাবা, এবার অগরটা শুনুন। এবার ও দাঁড়িয়েছে, আমি এসছি। এবার আমরা যথারীতি ঘরে ঢুকেছি। এবার আমাকে আমার কথা বললো কি, এখন তো কথা, তখন তো কথা ছিল না। ও তখন বললো কি, ঠিক আছে তুমি দাঁড়াও। আমি বললাম তুমি ডাকো স্যারকে। বললো না, আমি ডাকবো না। মানে ওর বিশ্বাস করছে অবিশ্বাস করছে, ও মনে হয় বিশ্বাস করেছে কিছুটা কথা। আর ও তো অনেকদিন ধরেই টিচারের কাছে তবলা শেখে। আবার নাও বিশ্বাস করতে পারে, আমি তো অত তখন জানি না, ওকে চিনিও না আমার কর্তাকে। তো আমি বললাম যে ও বললো কি, আমি বললাম কি তুমি ডাকো স্যারকে। বলে না না, আমি ডাকবো না। ওই যথারীতি ওই 3:30 4টে নাকি 4:30 এরম হবে, যথারীতি ঘরের দরজা বন্ধ, বাথরুমে লোক আছে বুঝতে পারছি, গা পা ধুচ্ছে কেউ। রগরটা এবার শুনুন। এবার কি হয়েছে, আমাকে আমার কথা বলো কি, তুমি হাঁক দিয়ে তুমি সরে যাও, আমি বাথরুমের সামনে দাঁড়াবো, দেখবো। এবার যে কি, স্যার এই যে আমি সীমা এসেছি। স্যার না পুরো উলঙ্গ, দরজাটা খুলেছে, খুলে আমার বরকে দিকে দাম করে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভাবুন, মানে হ্যাঁ হ্যাঁ বসো বলে, মানুষের তো দরজা কি খুলে, উলঙ্গ অবস্থায় স্নান করতে করতে কেউ বলে হ্যাঁ বসো, হ্যাঁ পুরো দরজাটা খুলে দিয়ে আমাকে দেখাচ্ছে টনটনাটা, কিরম অসভ্য চিন্তা করুন। উনি টিচার একজন, হ্যাঁ, বেঙ্গল মিউজিক কলেজের টিচার, নামটাও বলে দিচ্ছি, সুদীপ নন্দী। এখনও উনি বেঁচে আছেন কিনা আমি জানি না। হ্যাঁ, সুদীপ নন্দী, ওনার দাদা হচ্ছে সুবীর নন্দী। এত লুজ ক্যারেক্টার, মানে কল্পনা অতীত, এই ভাবা যায় না। সুদীপ নন্দী, হ্যাঁ বলে দিলাম, নামটাও বলে দিলাম। বেঙ্গল মিউজিক কলেজের টিচার ছিলেন, এখন রিটায়ার হয়েছে, বুড়ো, এখন দাঁত ফাত পড়ে গেছে, বুড়ো হয়ে গেছে। হোক, পুরো উলঙ্গ অবস্থায় দরজাটাকে খুলেছে, খুলে হ্যাঁ বসো, ঘরে গিয়ে বসো বলতে গেছে, দেখে আমার কর্তা দাঁড়িয়ে দাঁড়াম করে দরজাটা বন্ধ করে দিল। তখন আমার বর বিশ্বাস করলো। এবার আমি পেছনে দাঁড়িয়েছিলাম ওর, আমাকে বললো ওইদিকে যাও আমার কর্তা, আমি না তার কথা শুনিনি, আমি ওর পেছনে দাঁড়িয়েছিলাম। এবার আমি তো পুরো জিনিসটা দেখলাম, দাম করে দরজাটা বন্ধ করে দিল। খুলে যেই নাকি দেখেছে আমার বরকে, যে কোনো মানে ওর স্টুডেন্ট, মানে আমি নই, বন্ধ করে দিয়েছে দরজা। তারপরে আর কোনো দিনও আমি একা যাইনি, সবসময় আমার বরকে সাথে নিয়ে ও দাঁড়াতো মনীন্দ্রচন্দ্র কলেজের ওখানে দাঁড়াতো মেট্রো স্টেশনে, তারপর আমরা একসাথে যেতাম। এইবার রগরটা শুনুন, কতটা স্যার এত ভালো। একদিন একটা মেয়ে, আমি আমার বর গেছি ওখানে, তবলা শিখলো, আমি গান গাইলাম। একটা মেয়ে, বেশ গায়ের রঙটা চাপা কিন্তু খুব গ্ল্যামারাস, সুন্দর দেখতে মেয়েটাকে। স্যার সমানে বলছে কি আমাকে, আমি এখন ডাক্তারখানা, আমার তো খুব জ্বর জ্বালা, আমি ডাক্তারখানা। আমি তো বুঝতে পারছি তোমার কোথায় জ্বর জ্বালা, আপনার মনে মনে তো ভাবছি আমার তো জ্বর জ্বালা, এবার আমাকে যেতে হবে, হ্যাঁ ডাক্তারের কাছে যাব। একটু বড় হয়ে যাচ্ছে ব্যাপারটা, সত্যি ঘটনা বলছি তো, একটু বড় হয়ে যাচ্ছে। কিন্তু শুনুন, এরপরে টিচার কি করলো, আমাকে মানে আমাদের ভাগিয়ে দিতে পারলে বাঁচে। হ্যাঁ, ওই মেয়েটা আছে, মা কালীর দিব্যি, মানে ভগবানের দিব্যি, বিশ্বাস করো
আমার নিজের দিব্যি বলছি, সত্যি এতটুকু মিথ্যে বলছি না। স্যার কি করলো, আমরা না বেরিয়ে গেছি, মনে হয় আমি আর আমার কর্তা বললাম ঠিক আছে স্যার, আমরা তাড়াতাড়ি করে আমাদেরকে বিদায় করতে পারলে বাঁচে। মেয়েটা কিন্তু ঘরে আছে, বেশ কালো স্লিম ফিগার, দেখতে সুন্দর মেয়েটাকে, কালোর মধ্যেও বেশ মিষ্টি। ও মা, আমরা বেরিয়ে গেলাম, মনে করলাম আমরা বেরিয়ে গেছি। যেই আমরা বেরিয়ে গেলাম কিন্তু দরজা তো খোলা। দেখলাম কি, আমরা বেরিয়ে যাওয়ার একটু পরেই দরজাটা আমরা আবার লুকিয়ে লুকিয়ে চুপ করে, আমি পা টিপে টিপে এসে তার 2 থেকে 3 মিনিট বাদে বোধহয় বেরিয়ে গেছি, কিন্তু ওনার ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই মানে একটু বললাম একটু গলির মধ্যে দিয়ে এরমভাবে গিয়ে তারপরে ওনার মেন দরজা, আমরা ওই গলির মধ্যে দিয়ে একটুখানি ঘুরে গিয়ে মেন দরজার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। তাই 2-3 মিনিট বাদে আবার এসছি, এসে দেখি কি দরজাটা একটুখানি আস্তে করে ঠেলা দিয়ে দেখলাম দরজাটা লক। আমি আমার কর্তাকে বললাম আর এখানে দাঁড়ানো উচিত হবে না। বুঝতে পারছো তো কি হচ্ছে ভেতরে ব্যাপারটা। আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি, ভয় পাচ্ছি তো, বাই চান্স যদি বেরিয়ে আসে, সে সময় আমার পরীক্ষাও। যদি উনি যতই যাই হোক না কেন, উনি তো টিচার, যদি উনি আমাকে ছাড়িয়ে দেন, মানে যদি বলে যে না না তোমাকে আর পড়াবো না বা তোমাকে আর আসতে হবে না, তাহলে আমার পরীক্ষাটা খারাপ হয়ে যায়। আমি দাঁতের দাঁত চেপে, আমার শুধু ওই ফাইনাল পরীক্ষাটা আমি শুধু মানে দাঁতের দাঁত চেপে সহ্য করছিলাম, যে কারণ আমার তো প্রবলেম হয়ে যাবে, আর টিচার নেই। হেব্বি বাজান, মানে দুর্ধর্ষ, যেমনই গুণ তেমনই চরিত্রের জাহাজ, কিন্তু গুণের আধার, বুঝতে পেরেছেন তো। যাই হোক, তারপরে আমি কি করলাম, চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে আমার কথাকে বললাম না 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 দাঁড়ানো উচিত হবে না, চলো 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 বলে আমরা ঠিক উনার দরজা দিকে বেরিয়ে, 2টো গলি আছে মানে, আর তার মাঝখানে একটা পিপুল গাছ মানে হচ্ছে যাকে অশ্বত্থ গাছ বলে। আপনারা জানি না আছেন কি ওখানে, এবার ওদিকে থাকেন কি না যারা, তাহলে বুঝতে পারেন ওখানে গাছ আছে না বড়, ওই সাইডে গোল মতন রেখা, আমরা সাইডে চুপ করে মানে ওখানে ছিলাম, মানে যাতে যেখান থেকেই যাক ওই রাস্তা দিয়ে ওনাকে পার হতে হবে, উনি ডান দিকে যাক কি বাঁ দিকে যাক ওই রাস্তা দিয়ে যেতে হবে, মাঝখানটা চওড়া, আর মানে যাতে দুদিক দিয়ে বেরোলেই আমাদের দেখতে না পাওয়া যায়। আমরা ঠায় অন্তত আধা ঘন্টা 45 মিনিট আমরা বসে আছি, দেখছি ওই মেয়েটা, দেখলাম 45 মিনিট বাদে, আধ ঘন্টা 45 মিনিট বাদে ওই স্যার আর ওই মেয়েটা মানে দুজনেই ওই রাস্তা দিয়ে বাদিক দিয়ে বেরিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ করে আস্তে আস্তে কথা বলতে বলতে। তার আগে অতক্ষণ দরজা বন্ধ, মানে এতক্ষণ ওরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কী করছিল বুঝতে পারছে। তার মানে এইরকম টাইপের লোক সবাইকেই অ্যাটেম্প নেয়, যে মানে ছিপ সবার ওপরেই ফেলে, যে ফাঁসলো সেই মাছকে ওই ছিপ দিয়ে গেঁথে তুলবে, তার সাথে ফষ্টি নষ্টি নোংরামি যা যা করার করবে। আর সবাইকে চার দিয়ে দেখে, সব বড় বড় মাছদের চার দিয়ে দেখে, এর মধ্যে 10টাকে ফাঁসাবার চেষ্টা করলে একটা তো ফাঁসবেই, ওর জন্য ও 10জনকে চেষ্টা করছে, এরকম একজন ফাঁসছে, তার সাথে ফষ্টি নষ্টি চলছে। তারপরে পরীক্ষা হয়ে গেল, সেই মেয়েও কি আর থাকবে, মেয়েও এরকমই, ও থাকবে না। তাই এই হচ্ছে ব্যাপার, মানে শুধু আমার কর্তা ছিল বলে তবে তো ওর সাথে আমার বিয়ে থাকা লাভ, তারপরে বিয়ে থাকা, যাই হোক। কিন্তু আর কথা হচ্ছে না, অনেক দেরি হয়ে গেল, অনেকক্ষণ কথা বলছি আপনাদের সাথে, আর বেশি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের মতন রাখি, আবার অন্য দিন অন্য একটা ঘটনা বলবো। আর এটা কিন্তু একদম সত্য ঘটনা, এতটুকু মানে ভগবানের দিব্যি। আমার এই যে দেখুন এখানে তুলসীর মালা, শ্রীকৃষ্ণের দিব্যি, একদম এটা আমি মায়াপুর ইস্কন থেকে পড়েছি, কোনো মিথ্যে নয়। এটা ছুঁয়ে বলছি, এই ঘটনাটা 100-1000% সত্যি, কিন্তু 1000% সত্যি, এতটুকু মিথ্যে বলছি না, বানিয়ে বলছি না, কোনো গল্প নয়। এটা আমি তুলসীর মালা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন, একটুও মিথ্যে নয়। আমি সাত্ত্বিক মানুষ, একদম সত্যি কথা বলছি। ঠিক আছে, আজকের মতন রাখি, পরে আবার কথা হবে, রাখলাম, ভালো থাকবেন।